হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওগুলো আমি তোমাদের আগেও আপলোড করেছিলাম এই একই টপিকের ওপর, সেটা হলো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই একই টপিকের ওপর আরও দুটো ভিডিও আপলোড করেছি, যেখানে হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার অলরেডি পড়ানো হয়ে গেছে। তাই এই ভিডিওতে বাকি যেগুলো পড়ানো হয়নি, অর্থাৎ লাস্ট পার্টটা কিন্তু এই ভিডিওতে আমি পড়াবো। অলরেডি দুটো পার্ট দেওয়া আছে, যারা সেগুলো দেখোনি তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে দেখে নাও। তাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ওই ভিডিওতে চলে যেতে পারবে। এবং ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, কারণ ওই ভিডিওগুলো না দেখলে এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ হঠাৎ করে এখানে নতুন একটা স্তর শুরু হবে। তো এটার ইন্ট্রোডাকশন পার্ট বা বাকি স্তরগুলো যদি না পড়ো, তাহলে এই জিনিসটা ধরতে বা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। শুরু করার আগে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। আমি তোমাদের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর অবধি লাস্ট পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের মেসোস্ফিয়ার স্তর থেকে শুরু করব। কি বলছে? মেসোস্ফিয়ার স্তর, গ্রিক শব্দ মেসো অর্থাৎ মধ্যম ভাগ। গ্রিক শব্দ মেসো, যার অর্থ মধ্যম ভাগ, থেকে এই স্তরের নামকরণ হয়। যদি বলে মেসোস্ফিয়ার স্তর কাকে বলে, বলতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ঠিক উপরের স্তরটিকে মেসোস্ফিয়ার স্তর বলে। গ্রিক শব্দ মেসো থেকে এই মেসোস্ফিয়ার স্তরটির নামকরণ হয়েছে, যার অর্থ মধ্যম ভাগ অর্থাৎ মাঝে। প্রত্যেকটা স্তরের একদম মধ্যিখানে যে স্তরটি অবস্থিত সেটি হলো মেসোস্ফিয়ার স্তর। স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিলোমিটার পর্যন্ত অংশ হলো মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অর্থাৎ স্ট্র্যাটোপজের উপর থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে অংশটি রয়েছে তাকে আমরা বলছি মেসোস্ফিয়ার, বা মেসোস্ফিয়ারের অবস্থান কি? স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিলোমিটার স্থান পর্যন্ত। এবার আসছি এর কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং ঊর্ধ্বে উষ্ণতা হয় -90°C। অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তরে যেটা হয়েছিল, উচ্চতা যত বাড়ছে, যত উপরের দিকে যাওয়া যাচ্ছে, উষ্ণতা তত কমছে, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সব থেকে উঁচুতে যখন চলে যাওয়া হচ্ছে, অর্থাৎ 80 কিলোমিটার স্থান অবধি যখন লাস্ট যাওয়া হলো, তখন দেখাচ্ছি আমরা দেখছি যে উষ্ণতা লাস্ট দাঁড়াচ্ছে -90°C, মানে খুবই ঠান্ডা, মাইনাসে চলে গেছে, -90°C। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, বায়ুর চাপ এখানে খুবই কম হয় এবং উচ্চতা বৃদ্ধিতে কমতে থাকে। বায়ুর চাপ এখানে খুবই কম। উষ্ণতা যদি কম থাকে, বায়ুর চাপ অবশ্যই কমবে, এটা খুবই অবভিয়াস। বায়ুর চাপ এখানে খুবই কম, কারণ এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে যেহেতু উষ্ণতা কমে, তাই উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপও কমে। তাই এখানে কি, যত উচ্চতা বাড়ে তত বায়ুর চাপও কমে। 3 নম্বর, উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়। উল্কাপিণ্ড এই স্তরে একেবারেই পুড়ে ছাই হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। 4 নম্বর, এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে নৈশদ্যুতি মেঘ বলে। এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এখানে আনসার হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়। এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে বৈশিষ্ট্যগুলো এখানে যেভাবে আমি পড়ালাম, আগের ভিডিওগুলোতে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি যে এইরকম বৈশিষ্ট্য কেন তৈরি হচ্ছে। তো ওই ভিডিওগুলো না দেখলে তোমরা এখানে একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, কারণ ওই ভিডিওগুলো দেখে আসলে এখানে বৈশিষ্ট্যগুলো বুঝতে অতটা অসুবিধা হবে না। তোমরা ইজিলি একবার করে রিডিং পড়লেই কিন্তু তোমাদের মাথায় থাকবে। তাই অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। নেক্সট বলছে মেসোপজ, অর্থাৎ মেসোস্ফিয়ার স্তরটি শেষ হচ্ছে এবং নতুন একটি স্তর শুরু হচ্ছে, অর্থাৎ মেসোস্ফিয়ারের পরের স্তর হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার।
এই দুটির মাঝে অর্থাৎ মেসোস্ফিয়ারের শেষ এবং থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের শুরু এর মাঝে যে অংশটা রয়েছে সেই অংশে কি সেখানে কোনো রকম বায়ু থাকে না, পুরো বায়ু শূন্য স্থান থাকে। তো সেই স্থানটিকে আমরা বলছি মেসোপজ, অর্থাৎ মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখাকে আমরা বলি মেসোপজ। নেক্সট স্তর কি না বলছে যে থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, কি বলছেন যে মেসোপজের ঊর্ধ্বে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে বলে একে বলা হয় থার্মোস্ফিয়ার। তোমরা সবাই জানো থার্মো কথাটা এসছে কোথা থেকে না, থার্মো কথার অর্থ হলো গরম বা উত্তপ্ত, সেটা থেকে থার্মো কথাটা আসে। তো থার্মোস্ফিয়ার নামটা শুনেই তোমরা বুঝে নেবে যে এটা মানে উষ্ণতা খুব বেশি বোঝাতে চাইছে। তাহলে মেসোপজের ঊর্ধ্বে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই থার্মোস্ফিয়ার স্তরটি অবস্থিত বা আয়োনোস্ফিয়ার স্তরটি অবস্থিত, এবং এর নাম থার্মোস্ফিয়ার কেন না এই অংশে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে, তাই জন্য এই স্তরের নাম থার্মোস্ফিয়ার। বলছে আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন এই স্তর গঠনকারী উপাদান যা সূর্য থেকে আগত রঞ্জন অর্থাৎ এক্স রশ্মি ও গামা রশ্মি এই দুটিকে শোষণ করে, ফলে অণু ও পরমাণু ভেঙে ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয়। তাই এই স্তরের অপর নাম হলো আয়োনোস্ফিয়ার। তাহলে এই থার্মোস্ফিয়ার স্তরকে আয়োনোস্ফিয়ার কেন বলা হয়, এই কোয়েশ্চেনটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এটা 2 মার্কসে অবশ্যই আসে। এবং আজকে যে 4টে স্তর পড়াবো তার মধ্যে এই স্তরটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসার দিক থেকে। তো এই প্রশ্নটা খুবই আসে, থার্মোস্ফিয়ার স্তরকে আয়োনোস্ফিয়ার কেন বলা হয়। সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন এই স্তরে থাকে। এই দুটি জিনিস অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন এরা কি করে, সূর্য থেকে আসা এক্স রশ্মি এবং গামা রশ্মিকে শোষণ করে, ফলে অণু এবং পরমাণু ভেঙে যায়, ভেঙে এটা ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয়। তাই এই স্তরের অপর নাম আয়োনোস্ফিয়ার। এবার আমরা চলে আসছি বৈশিষ্ট্য কি বলছে। এক বলছে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়ে, এটা আমি আগেই বললাম। এবং দেখা যায় যে এই স্তরে ঊর্ধ্বে সব থেকে উঁচুতে অর্থাৎ 500 কিলোমিটার উচ্চতায় গিয়ে এর উষ্ণতা দাঁড়ায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। ঠিক আছে, মানে কতটা উষ্ণতা ভাবো, প্রচুর উষ্ণতা, 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। তাই জন্য এখানে বায়ুর ঘনত্ব খুব কম হয়, বায়ুর চাপ নয় কিন্তু বায়ুর ঘনত্ব, অর্থাৎ একটা জায়গায় বায়ুর যেই ঘনত্ব এই ঘনত্বটা কম হয়। 3 নম্বর কি না অতি বেগুনি ও রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয়, যেটা আমি আগে বললাম যে রঞ্জন ও গামা রশ্মি অর্থাৎ অতি বেগুনি ও রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয়, অর্থাৎ এই স্তর বায়ুমণ্ডলের এই স্তর এই দুটি রশ্মিকে শোষণ করে। 4 নম্বর বস্তু কণা আয়নিত আছে বলেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তখন বলতে হবে থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 5 নম্বর অরোরা ও মেরুপ্রভা এই স্তরে সৃষ্টি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে অরোরা ও মেরুপ্রভা কোন স্তরে সৃষ্টি হয়, থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ার স্তরে। এবং অতিবেগুনি রঞ্জন রশ্মি কোন স্তরে শোষিত হয় না থার্মোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার স্তরে। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন মানে 4খানা প্রশ্ন তোমরা পেলে, এই যে 3টে বৈশিষ্ট্যর মধ্যে। এছাড়া আরেকটা আমি কি বললাম যে কেন থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ার বলা হয়। নেক্সট আমি চলে যাচ্ছি এক্সোস্ফিয়ার। কি বলছে যে আয়োনোস্ফিয়ারের ঊর্ধ্বে 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশ হলো এক্সোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের উপরে বা থার্মোস্ফিয়ার ও আয়োনোস্ফিয়ারের ঊর্ধ্বে আরও 750 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশ হলো এক্সোস্ফিয়ার। এবং এর বৈশিষ্ট্য কি না উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের মতো হয়, যত উচ্চতা বাড়ে তত উষ্ণতাও বাড়ে। ঠিক আছে, এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, এখানে ছিল 1200 আর এখানে হলো 1600, মানে ওর থেকেও বেশি। আর 3 নম্বর কি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য এখানে অত্যন্ত বেশি পরিমাণে থাকে। এক্সোস্ফিয়ার স্তরে তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস প্রচুর পরিমাণে অবস্থান করে। এই কোশ্চেনটা এক্সোস্ফিয়ার স্তর থেকে ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের শেষ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার।
বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর অর্থাৎ সব থেকে উপরে এতক্ষণ যতগুলো স্তর পড়লাম সেই স্তরের সব থেকে উপরে যে স্তর রয়েছে সেটি হলো ম্যাগনেটোস্ফিয়ার স্তর। এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, যার বিস্তার 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এক্সোস্ফিয়ার 750 কিলোমিটার অবধি বিস্তৃত ছিল, তারপর 10,000 কিলোমিটার পর্যন্ত অবস্থান হলো এই ম্যাগনেটোস্ফিয়ার স্তর, অর্থাৎ অনেকটাই উঁচুতে। ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে কি কি বেষ্টন করে আছে? ইলেকট্রন ও প্রোটন। এবং এর বৈশিষ্ট্য কি না, 1 নম্বর, সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরে আবদ্ধ হয়। খুব ইম্পর্টেন্ট, যে সৌর বায়ু বায়ুমণ্ডলের কোন স্তরে আবদ্ধ হয়? বলতে হবে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। 2 নম্বর, এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে, অর্থাৎ পৃথিবী সমস্ত জিনিস নিজের দিকে আকর্ষণ করে। ম্যাগনেটোস্ফিয়ার স্তরের লাস্ট অংশটায় কি হয় না, পৃথিবী আর নিজের দিকে সমস্ত বস্তুকে আকর্ষণ করতে পারে না, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সেই স্থানে থেমে যায়, সেই জায়গাটাকে আমরা বলি ম্যাগনেটোপজ। খুব ইম্পর্টেন্ট, ম্যাগনেটোপজ কি। আর নেক্সট হলো, নিরক্ষীয় অঞ্চলের 2টি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। কি বললাম? নিরক্ষীয় অঞ্চলের 2টি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? এটি কোন স্তরে দেখা যায়? বায়ুমণ্ডলের সর্বশেষ এবং ঊর্ধ্বতম স্তর অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার স্তরে নিরক্ষীয় অঞ্চলের 2টি ম্যাগনেটোপজ বলয়কে একসঙ্গে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এখানেই শেষ হলো আজকের টপিক বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এরপরে এই চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট টপিক আসবে, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য এই চ্যানেলে থাকতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, এবং কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে জানাও, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।